লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আদ্র ভাই কি করছো? ছাড়ো, সবাই দেখে ফেলবে। চুপ, আদর করতে দে তো। রুমে বসে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিল মায়রা। তখন কেউ তার রুমে প্রবেশ করে ধাম করে দরজাটা লাগায়। আয়নাতে সেই ব্যক্তির চেহারা দেখে তো মায়রার চক্ষু চড়ক আছে, হাত পা প্রচন্ড পরিমাণে কাঁপছে। তার সাথে চোখ মেলাতে পারছে না, তাই মাথা নিচু করে রেখেছে। লোকটি দুই পায়ে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এতে তার গরম নিঃশ্বাস মায়রার ঘাড়ে আশ্রয় পড়তেছে। তার চাপতারির স্পর্শে কেঁপে উঠছে মায়রা। লোকটি মায়রাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলেন। এতে কাঁপাকাঁপিটা যেন মেয়েটার দ্বিগুণ হয়ে গেল। চোখ বন্ধ মেয়েটার, তাকানোর সাহস নেই। তিনি আলতো করে তার ঘাড়ে ঠোঁট স্পর্শ করেন। এবার যেন মায়রার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সে অনেক কষ্টে গলা থেকে শব্দ বের করে তাকে বলে ছাড়তে। মায়ের কথাটা হয়তো লোকটির কান পর্যন্ত পৌঁছায়নি, আর পৌঁছাবেই বা কি করে। সে নিজেই তার কথাটা শুনতে পায়নি, মনে মনে বলেছে, কিন্তু তাকে সামনে বলার সাহস তার নেই। এমনিতেই প্রচুর কষ্ট দিয়েছে তাকে। তিনি মায়রাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ঘাড়ে নিজের মুখ গুজে দিলেন। সে আবার সাহস করে তার মুষ্ঠবদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তিনি বললেন, ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না মায়েরা, এর ফল ভালো হবে না। তার হুমকি স্বরূপ কথাটা কাঁপিয়ে দিল মায়রাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন যদি কান্না করে তাহলে আদ্র ভাইয়ের হাতে সেই বিখ্যাত চর খেতে হবে নিশ্চিত। তাই কিছু বলল না, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, আমার মানা করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে? মায়ের এমন নীরবতা হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি তাকে ধমকে বললেন, কথা কানে যায় না? বোবা হয়ে গেছিস তুই? তার ধমক শুনে ফুপিয়ে কান্না করে দিল মায়রা। কান্না করবি না একদম, না হলে ঠাটিয়ে একটা চড় মারবো। মায়ের এবার রেগে ওনাকে বলল, হ্যাঁ, পারবেনই তো, শুধু চট থাপ্পড় মারতে। একটু সফট ভাবে কথা বলা যায় না? তিনি এবার মায়রাকে তার বুকে জড়িয়ে নিলেন। কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো মায়রার। আবারও তার স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল মেয়েটার। আজ এবার একটু নরম সুরে বললেন, আমার কথা কেন শুনিস না তুই? কেন বুঝিস না অতিরিক্ত চাই তোকে সবসময়? আমার কথা অমান্য করতে তোর ভালো লাগে না? মায়েরা কিছু বলল না, কি বলা উচিত সে জানে না। তিনি এবার মায়েরাকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিলেন। মায়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিয়ের সাজ তুলে ফেল, তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার। বলে তিনি গটগট করে চলে গেলেন। মায়েরা তার যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতটুকু বুঝতে পারলো এবারও তার বিয়েটা হচ্ছে না। প্রত্যেকবারের মতো এবার তার বিয়েটা ভেঙে গেল। তার কারণ একটাই, আদ্রর অতিরিক্ত চাওয়া। অন্ধকার ছাদে এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মাইশা। আজ কেন যেন ও নিজেকে প্রচুর অসহায় লাগছে। মাইশার হাতে প্রেগন্যান্সি ফাইল। আজই পরীক্ষা করিয়ে জানতে পারলো ও মা হতে চলেছে বিয়ে ছাড়া। কিন্তু মাইশার অনাগত বাচ্চার বাবা একটু আগে মাইশাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে। বড্ড অসহায় লাগছে ওর, কি করবে জানা নেই ওর। এসব চিন্তার মাঝেই কেউ মাইশার ঘাড়ে হাত রেখে বলে, মাইশা, এত রাতে ছাদে কি করছিস? আজ যে মায়ের বিয়ে, খবর আছে তোর? মাইশা পেছনে তাকিয়ে দেখে আয়ন দাঁড়িয়ে। জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মাইশা। ছাদে অন্ধকার থাকার ফলে আয়ন মাইশার চোখের পানি দেখতে পায়নি। মাইশা নিজেকে সামলিয়ে বলে, কিছু না ভাইয়া, আসলে খুব গরম লাগছিল তাই ছাদে এসেছিলাম, যদি একটু বাতাস পাওয়া যায়। আয়ন হালকা হেসে বলে, ও আচ্ছা, তুই মায়ের কাছে যা, ওর যদি কোনো দরকার হয়। হ্যাঁ, যাচ্ছি। মাইশা নিচে চলে যায়। আয়ন কালো কুচকুচে আকাশের দিকে তাকিয়ে বলে, পৃথিবী এমন কেন? যাকে চাই তাকে পায় না, যাকে চায় না সে বারবার কাছে আসে। কেন যে তাকে অতিরিক্ত চায়? এই অতিরিক্ত চাওয়াটা যে খুব খারাপ। কথাগুলো বলে কান্না করে দেয় আয়ন। যদিও ছেলেদের অত সহজে কাঁদতে নেই, তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে আয়নের। বিয়ের সাজ দিলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলো মায়রা। এতক্ষণে শিওর আদ্র ভাইয়া তার বিয়েটা ভেঙে ফেলেছে। ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে তার, তাও কিছু করেনি। নিচে নেমে দেখে আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে, আর তার মা শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছেন, হয়তো মায়ের বিয়ে ভেঙে যাবার ফলে। এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না আর। সে ফিরে চলে যাচ্ছিল, তখনই দাদুমণি তাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বলে, মায়েরা, ওই দিকে কই যাচ্ছ?
এখানে এসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। দাদুর কথা শুনে এক ঢোক গিলল সে। তাদের বাড়িতে সবাই দাদুমণিকে খুব ভয় পান। সে গুটি গুটি পায়ে দাদুমণির কাছে গিয়ে বলল, দাদুমণি কিছু বলবে? আমার পাশে বসো। মাইরা দাদুমণির পাশে বসতে যাবে, তখনই খেয়াল করলো সে যদি এখন দাদুমণির পাশে বসে তাহলে নিশ্চিত আদ্র ভাইয়ের সাথে তার ছোঁয়া লাগবে। আর সেই কাঁপাকাঁপি, তখন দাদুমণি কি যে বলবে জানে না। মাইরা অসহায় চোখে আদ্র ভাইয়ের দিকে তাকালো। তার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলেন, তাই তিনি বলেন, দাদি, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে। না আদ্র, তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন, তোমার দায়িত্ব এখানে বেশি, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আদ্র ভাইয়া দাদুমণির কথা শুনে বসে রইলেন। মায়েরা আর কি করবে, ওখানে বসতে হলো। বসার পর দাদুমণি ওকে উদ্দেশ্য করে বললেন, দেখো মায়েরা, এই নিয়ে মোট 2 বার তোমার বিয়ে ভেঙে গেল। এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি। আমি জানি আমার নাতনি কোনো খারাপ কাজ করেনি, তাই এখন বলছি এসব বিয়ে চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে। আমাদেরই দোষ, তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের চাপ দেওয়ার উচিত হয়নি। দাদুমণির কথায় মায়েরা সহ বাড়ির সবাই থ। যতদূর সে ভেবেছিল এখন হয়তো দাদুমণি তাকে বকা দিবে, বাট দাদুমণি তো উল্টো সান্ত্বনা দিচ্ছে। হাউ! আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তার ঠোঁটে রহস্যময়ী হাসি। আচ্ছা, বাই এনি চান্স এটাতে আদ্র ভাইয়ের কোনো কারসাজি নেই তো? মায়ের ভাবনার মাঝে আদ্র ভাইয়ের সবার আড়ালে তার কানে ফিসফিস করে বলে, রাতে ছাদে আসবি, দেরি হলে কিন্তু আমি তোর রুম থেকে কোলে করে তুলে আনবো। আদ্র ভাইয়ের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকালো সে। আমার পক্ষে আসা সম্ভব না। যদি কেউ দেখে তাহলে কি ভাববে? কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। তোকে আসতে বলেছে, আসবি, না হলে আসবো আমি। মায়ের উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর বড় মা মানে আদ্র ভাইয়ের মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, আসতে রাত হবে, অনেক কাজ জমে আছে, 3 দিন যাইনি, তুমি আমার জন্য অপেক্ষা করো না। তারপর তিনি মায়ের দিকে তাকিয়ে বললেন, মায়েরা তো আছেই, ও তো বেশ রাত পর্যন্ত পড়ে, ওর থেকে চেয়ে নিব, কিছু লাগলে তুমি ঘুমিয়ে পড়িও। মায়েরা অসহায় চোখে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায়? কেন? আমি এর থেকে দূরে থাকতে চাই, আর ইনি আরো কাছে আসতে চায়। অসহ্যকর লোক একটা। আদ্র ভাইয়ের কথা শুনে বড় মা বললেন, এখন কিছু খেয়ে যা, সকালে তো কিছু খাসনি। সমস্যা নেই, স্টেশনে গিয়ে খেয়ে নিব। বলে বেরিয়ে যায় আদ্র ভাইয়া। আগে থেকেই পুলিশের ইউনিফর্ম পরে রেডি ছিল। আদ্র পেশায় একজন পুলিশ অফিসার, যদিও এখন এসপি, কিন্তু বাড়ির কেউ চায়নি সে পুলিশ অফিসার হোক। ওর বাবা আর মায়ের বাবা একজন বিজনেসম্যান, দেশে বিদেশে বেশ খ্যাতি আছে তাদের। সবাই চেয়েছিল আদ্র একজন সফল বিজনেসম্যান হোক, কিন্তু এই খারুসের কি হয়েছে কে জানে, সে পুলিশ হবেই বলে জিদ হয়েছিল, তাই তার জিদের কাছে সবার হার মানতে হলো। 10-12 জন গার্ড মিলে একটা ছেলেকে ধরে নিয়ে এসে একটা লোকের পায়ের কাছে ছুঁয়ে মারল। লোকটি ছেলেটির চুলের মুঠি ধরে উঁচু করে বলে, সাহস কিভাবে হয় তোর ওই মেয়েকে গুলি করতে চাস? ছেলেটি ব্যথায় ডুকরিয়ে ওঠে। ছেলেটি বলে, বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই, আমার একজন কইছিল মাইয়াডারে মারতে। ছেলেটি রেগে জিজ্ঞেস করে, কে? আদনান মাহমুদ। লোকটি রেগে জিজ্ঞেস করে। ছেলেটি বলা নাম শুনে লোকটি হিংস্র রূপ ধারণ করে, এতটাই হিংস্র যে তাকে দেখলে যে কোনো দুর্বল হার্টের মানুষ সাথে সাথে হার্ট অ্যাটাক করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। লোকটি পাশে থাকা রিভলভার দিয়ে ছেলেটির বুক বরাবর 10টা গুলি করে। তারপর সেই ক্ষত স্থানে মরিচের গুঁড়ো দিয়ে পাগলের মতো হাসতে থাকে। গার্ডগুলো ভয়ে থরথর করে কাঁপছে। বিকেলবেলা মেডিকেলের বইগুলো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করছে মায়েরা। কালই ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে এসেছিল সে। ক্লাস শুরু হবে আরো 1 সপ্তাহ পর। সে পড়ছিল, তখনই দরজায় নক পড়ে। তাকিয়ে দেখে আজিত আপু দুটো চায়ের কাপ নিয়ে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। মায়েরা হালকা হেসে বলে, বাহ, আজ দেখি বিদ্যাসাগর নিচ থেকে আমার রুমে আসলো। তোর দেখা তো আর পেলাম না আমার রুমে, তাই নিচ থেকে আসলাম। তা কি করছিলি? এই তো বই নিয়ে একটু গবেষণা।
আদ্রিতা আপু হচ্ছে আর্য ভাইয়ের বড় বোন। আদ্ররা 3 ভাই বোন। আদ্রিতা আপু, আর্য ভাইয়া আর মাইশা, তারা হচ্ছে মাইরার বড় চাচুর সন্তান। মাইরার বাবা হচ্ছে ছোট। ওরা 2 ভাই বোন, মাইরা আর আয়ান। আদ্রিতা আপুর সাথে কথা বলার সময় আপু এক পর্যায়ে বলে, আচ্ছা মায়েরা, জানিস তোর বিয়ে কিভাবে ভেঙেছে? না তো। তোর বিয়ে ভেঙেছে না, কেউ ভাঙিয়েছে। মাইরা অবাক হয়ে গেল আপুর কথায়। আচ্ছা, আপু কি সব জানে? তোর বিয়ে আদ্র ভেঙেছে রে মায়েরা। ভাই আমার তোকে অনেক ভালোবাসে। মাইরা আপুর কথায় টাসকি খেলাম। মনে মনে ভাবলো, তার মানে আপু সব জানে। আপু তুমি? আমি সব অনেক আগে থেকেই জানি, কিন্তু কিভাবে? সেটা আপাতত বলা যাবে না। আপু চলে গেল আর মাইরা তার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এরা ভাই বোন দুটোই একরকম, রহস্যে ভরা। রাতের বেলা মায়া আস্তে করে পা টিপে টিপে ছাদে যাচ্ছে। একটু আগে ফোনে মেসেজ দিয়েছিল আদ্র ভাইয়া ছাদে আসতে। এক প্রকার বিরক্ত লাগছে তার। এই লোকটার জন্য জীবনটা শেষ আমার। কবে যে মুক্তি পাবো আল্লাহ জানে। ছাদে এসে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। সে আস্তে করে ছাদের দরজাটা চাপিয়ে আদ্র ভাইয়ের নাম ধরে ডাক দেয়। তৎক্ষণাৎ কেউ তার মুখ চেপে ধরে পাশের দেওয়ালে চেপে ধরে। সে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। যখন কারো গরম নিঃশ্বাস ওর মুখে পড়ছিল তখন খুব অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর তার নাকে সেই চিরচেনা স্মেল আসে। যতটুকু মনে পড়ে এই পারফিউম আদ্র ভাইয়া ইউজ করে। তার পছন্দের পারফিউম এটা। সে ধীরে ধীরে চোখ খুলে দেখে আদ্র ভাইয়া চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। তার এমন তাকানোর মানে মায়ের বোধগম্য হলো না। মায়েরা তাকে জিজ্ঞেস করলো, আদ্র ভাইয়া? আর কিছু বলতে পারলো না মায়েরা। তার আগে তিনি ওর ঠোঁট আঁকড়ে ধরে খুব রুটলি কিস করতে থাকে। তার এমন কাণ্ডে মায়েরা স্তব্ধ, হাত পা প্রচন্ড কাঁপছে। কিছুক্ষণ পর তিনি নিজ থেকে ওকে ছেড়ে দিয়ে বললেন, নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবি। মায়েরা ঠোঁটে স্লাইড করে কথাটি বলল আদ্র ভাইয়া। তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে ছাদের এক কর্নারে চলে গেলেন। মায়ের এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের নিস্তব্ধ শহর, চারিদিকে কুয়াশা পড়েছে। সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে মায়েরা। শুধু মায়েরা না, আদ্র ভাইও দাঁড়িয়ে আছে। সে যে ওর ঠোঁটে অবৈধভাবে কিস করে আকাশের দিকে তাকিয়ে আছে তার আর খবর নেই। এবার আর চুপ থাকতে পারলো না। আদ্র ভাইকে জিজ্ঞেস করলো, আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন? কিছুটা রাগান্বিত স্বরে বলো, যাতে একটু হলো ভয় পেয়ে উত্তরটা দেয়। ওর প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না। কিছুটা মন খারাপ হলো ওর, কারণ তিনি কখনোই ওর কোনো প্রশ্নের উত্তর দেন না। বিরক্তিকর লোক একটা। মায়েরা চলে যাচ্ছিল, তখনই পিছন থেকে আদ্র ভাইয়া তার হাত ধরে বলে, তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়েছি। আর কখনো যেন তোকে আমাকে ভাইয়া বলে ডাকতে না দেখি। তার কথায় বেশ অবাক হলো মায়েরা। তাকে জিজ্ঞেস করলো, আপনাকে ভাইয়া ডাকবো না তো কি বলবো? তাছাড়া বাড়ির সবাই বা কি বলবে? আপনি তো আমার অনেক বড়, নাম ধরে ডাকলে কেমন দেখায়? মাত্র 9 বছরের বড় আমি তোর, আর নাম ধরে তো আর ডাকতে বলছি না। আপনি করে ডাকবি তাহলেই চলবে, কিন্তু ভাইয়া কখনোই না। আদ্র ভাইয়ের কথায় কিছুটা রাগ হলো মায়েরার। সে তাকে বলল, কেন ভাইয়া ডাকলে সমস্যা কি? আমি তো আপনার কথাটা বলতে যাবে তার আগে তিনি ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, হুশ, তুই আমার বোন কখনই না। আমার নিঃশ্বাস তুই, আমার অক্সিজেন তুই, আমার বউ তুই। তার কথায় কিছুটা ঝটকা খেলো মায়েরা, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিল। তিনি ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়লেন। আজকে শেষ, এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে টাচ করব না। মায়েরা তার কথা শুনে মনে মনে বলে, সেটা হয়তো কখনোই হবে না আদ্র ভাইয়া, কারণ আমি চাই না অন্য কারোর ভালোবাসার মানুষ আমার স্বামী হোক। আপনি অন্য কারো, আমার না। কথাগুলো বলে আউড়িয়ে চোখ থেকে মায়ের পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে মুছে নিল, কারণ এটা যদি আদ্র ভাইয়া দেখে তাহলে খবর আছে। তিনি এরকমই, চোখের পানি সহ্য করতে পারেন না। আদ্র ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন যেন শুকিয়ে আছে। তখনই মনে পড়লো আদ্র ভাইয়া সকালে না খেয়ে বের হয়েছিলেন, আর বাইরে কিছু খেয়েছেন বলে মনে হয় না, কারণ তিনি খুবই রুচিবাহী মানুষ। মায়েরা তার কাছে এগিয়ে এসে বলল, আপনি তো সকালে কিছু খাননি, এখন একটু খেতে দেই। তুই খাবার রেডি কর, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, বাইরে খুব ঠান্ডা।
হুম। ছাদ থেকে নেমে এলো মায়েরা। টেবিলে থাকা খাবারগুলো চটপট করে ওভেন থেকে গরম করে প্লেটে বেড়ে নিল। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া নেমে আসলেন। তার চোখ দুটো বেশ লাল হয়ে আছে, হয়তো ঠান্ডার জন্য। তিনি এসে চেয়ারে বসতে বসতে মায়েরাকে উদ্দেশ্য করে বললেন, বাসার সবাই খেয়েছে? তুই খেয়েছিস? মায়েরা কি বলবে বুঝতে পারছিল না, কারণ সে এখনো খায়নি। আর এটা যদি আদ্র ভাইয়া জানে, নিশ্চিত বকে খেতে হবে। তাই মিথ্যা করে বলল, হ্যাঁ খেয়েছি। আমার সাথে মিথ্যা বলিস কোন সাহসে? মায়েরা ভয় পেল কিছুটা, তারপর নিজেকে সামলে পড়ল। মিথ্যা বলতে যাব কেন? একদম চুপ। আমি জানি তুই যখন মিথ্যা বলিস তখন নিজের হাতের আঙ্গুল মোস্টামস্তি করিস। এন্ড নাও তুই এটাই করছিস। আদ্র ভাইয়ের কথা শুনে মায়েরা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবলো, মনে এত ছোট্ট একটা জিনিসও খেয়াল করেন। আল্লাহ, আগে জানলে আরো খেয়াল রাখতাম। মায়েরা চুপ থাকা দেখে উনি আবার ধমক দিলেন, কি হলো বল, মিথ্যা বলছিস কেন? সরি, আর এমন হবে না। নেক্সট এমন হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব, অসভ্য মেয়ে। মায়েরা মনে মনে তাকে হাজারটা গালি দিল। তখনই হাতে টান অনুভব করে। সামনে তাকিয়ে দেখে আদ্র ভাইয়া টান মেরেছে। তিনি ওকে টান দিয়ে পাশের চেয়ারে বসায়। সে হকচকিয়ে পড়ল। কি হয়েছে? এখনই আমার সামনে খাবার কমপ্লিট কর। আমি পরে খেয়ে নিব, প্রমিস। যেটা বলছি সেটা কর। কি আর করার, তার সামনে বসে খেতে হচ্ছে। আগে জানলে তখনই খেয়ে নিত। আর চোখে তার দিকে তাকিয়ে দেখে তিনি মিটমিট করে হাসছেন। অবাক হলো কিছুটা, কারণ তিনি খুব কম হাসেন। সবসময় গম্ভীর ফেস নিয়ে ঘুরে বেড়ান। মায়েরা মনে মনে বলল, আমাকে চাপে ফেলে হাসা হচ্ছে, তাই না? ভালো হবে না তোর, বজ্জাত লোক একটা। খাবার শেষ করার পর বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসলো মায়েরা। রুমে এসে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। কেন জানি আদ্র ভাইয়াকে দেখলে ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার জন্যই তো সবসময় তার থেকে দূরে দূরে থাকে। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত তার সামনাসামনি হয়ে যায়, যেমনটা আজকে। যদিও বেশিরভাগ সময় আদ্র ভাইয়ের ডাকার কারণে তার সামনে যেতে হয়। মায়েরা বেডে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। হাত পা প্রচন্ড কাঁপছে। কেন কে জানে, আদ্র ভাইয়ের কারণে নাকি ঠান্ডার কারণে জানা নেই ওর। তবে এমন একটা ঘুম দরকার, গভীর ঘুম। সকালবেলা সকাল সকাল বেশ হইচইতে ঘুম ভেঙে গেল। রুম থেকে বাইরে গিয়ে দেখে ওদের বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। মা, বাবা, বড় চাচা, বড় চাচি সহ সবাই ব্যস্ত। কিন্তু এত কিসের ব্যস্ততা তাদের? আর আজকেই বা কি যে বাড়ি ডেকোরেশন করা হচ্ছে? তখনই দেখলো তার মেজো চাচুর ছেলে সাদাব ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুল নিয়ে যাচ্ছে। মায়েরা তাকে ডেকে বলল, ভাইয়া আজকে কি বাসায় কোনো ফাংশন? মায়ের কথা শুনে তিনি এমন একটা রিয়াকশন দিলেন যেন সে কোনো এক বড় পাপ করে ফেলেছে। মায়েরা তাকেই বলল, কি হলো ভাইয়া? তুই সত্যি জানিস না? আরে না, প্লিজ বলো না আজ কি। আদ্রিতার এঙ্গেজমেন্ট আজকে, ভুলে গেছিস নাকি? আপু যে চাকরি পেয়েছে। মায়েরা মাথা চাপিয়ে অপরাধমূলক হাসি হেসে পড়ল, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তোর মাথায় থাকে কি? যা ফ্রেশ হয়ে নিজে ব্রেকফাস্ট করতে আয় জলদি। আসছি, যাও। সাদা ভাই সবার বড়, মানে আদ্রিতা আপু আর সে এক সমান। কিন্তু সে বিবাহিত। আদ্রিতা আপু বিয়ে করেনি, কারণ তিনি নিজ পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবেন না বলে জিদ করেছিলেন। আর পরিবারের কেউই তাকে বিয়ের জন্য চাপ দেয়নি। কাল আপু বেশ ভালো একটা চাকরি পেয়েছে, তাই হয়তো আজ এঙ্গেজমেন্ট করা হচ্ছে। পাত্র আগে থেকেই ঠিক করা। পাত্রের নাম রওশন, বেশ ভালো একজন লোক উনি। আপুকে বেশ ভালোবাসেন তিনি, তাই তো এতদিন বিয়ের জন্য চাপ না দিয়ে তার জন্য অপেক্ষা করেছে। মায়েরা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো অলরেডি সবাই খেতে বসে গেছে। সব চেয়ার পরিপূর্ণ, শুধু একটা চেয়ারই খালি, আর সেটা হচ্ছে আদ্র ভাইয়ের পাশের সিট। মায়েরাকে দেখে সাদিয়া ভাবি বলল, কি হলো মায়েরা, আদ্রর পাশে গিয়ে বসো। মায়েরা ভাবির দিকে অসহায়ভাবে তাকালো, কিন্তু কোনো কাজ হলো না। শেষে আদ্র ভাইয়ের পাশেই বসতে হলো। সাদিয়া ভাবি হচ্ছে সাদা ভাইয়ের একমাত্র প্রেয়সী, মানে বউ আর কি। বেশ ভালোবাসে তার একে অপরকে। খাবার টেবিলে বসা মাত্র মায়েরা বড় আম্মুকে বলে, বড় আম্মু, আমাকে খেতে দাও জলদি। বড় আম্মু মুচকি হেসে বললেন, দিচ্ছি, বস। এটা মায়েরার প্রত্যেক দিনের রুটিন, বড় আম্মুর হাতে খাওয়া। শুধু মায়েরার না, মাইশারও একই অভ্যাস। কিছুক্ষণ পর মাইশা আসলো। ওর মুখটা বেশ মলিন দেখাচ্ছে।
চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মনে হচ্ছে। কত রাত যেন ঘুমায়নি। মা শেষে চুপচাপ বসে নিজের প্লেট নিয়ে পড়ল। আমু খেতে দাও। ওর কথাই সবাই বেশ অবাক হলো, কারণ ও আর মায়েরা কখনো নিজ হাতে খায়নি। সবসময় বড় আম্মুই তাদের খাইয়ে দেয়। সাদিয়া ভাবি মাইশাকে উদ্দেশ্য করে বলেন, কি হলো মাইশা, আজ আমুর কাছে খাবে না? মাইশা গম্ভীর কণ্ঠে বলেন, ভাবি আমি এখন বড় হয়েছি, তাই নিজের হাতেই খেতে পারি। মাইশার এমন অদ্ভুত আচরণে সবাই হতভম্ব। কেউ অতটা মাথা ঘামালো না, কারণ মাইশার মাঝে মাঝে এমন করে, পরে আবার নিজ থেকে ঠিক হয়ে যায়। খাওয়ার সময় মায়েরা মাইশাকে জিজ্ঞেস করলো, মাইশা, আমাদের তো ড্রেস কেনা লাগবে, তুই যাবি আমার সাথে শপিং এ? না তুই যা, ভাইয়ের সাথে আমার ভালো লাগছে না, আর আমার জন্য তুই ড্রেস চুজ করে আনিস। মাইশা কথাটা বলে খাবার শেষ করে চলে গেল। মায়েরা এক ঢোক কিনল, কারণ এটা ভেবেছে তাকে আদ্র ভাইয়ের সাথে একা একা যেতে হবে। মায়েরা বড় আম্মুকে বলল, বড় আম্মু, তুমি চলো না আমার সাথে প্লিজ। না রে, আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, তোর চাচুর দরকার আছে। মায়েরা সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু তারা সবাই না করে দিল। কি আর করার, শেষে আদ্র ভাইয়ের সাথেই যেতে হচ্ছে। মায়েরা রেডি হয়ে নিচে নেমে দেখে আদ্র ভাইয়া ফোনে কথা বলছে। তাকে ডিস্টার্ব করলো না। তিনি কথা বলা শেষ করে মায়েরাকে বললেন, রেডি হয়েছিস? আচ্ছা চল। তারপর বেরিয়ে গেল তারা। গাড়িতে বসা মাত্র মায়েরা সবসময় ঘুম চলে আসে, কিন্তু আজ আর ঘুম আসেনি আদ্র ভাইয়ের কারণে। শপিং মলে পৌঁছে তিনি মায়েরার হাত ধরেন। মায়েরা ভুরু কুঁচকে তার দিকে তাকালো। কি হলো? তিনি কিছু না বলে ওর হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলেন। তারপর একটা দোকানের ভিতর ঢুকে পড়লেন। ড্রেস দেখান। তার কথাটা শেষ না হওয়া মাত্রই দোকানের সকল স্টাফরা পুরো মার্কেটের অর্ধেক জামা এনে মায়েরা সামনে রাখলো। মায়েরা অবাক হয়ে তার দিকে তাকালো। তিনি পায়ের উপর পা তুলে বললেন, চুজ কর জলদি। মায়েরা নিজের মন মতো কয়েকটা ড্রেস নিল, তারপর তাকে বলল, হয়ে গেছে। তিনি মায়েরার হাতের দিকে তাকিয়ে বললেন, মাত্র 2টা? আর লাগবে না। আদ্র ভাইয়া মায়েরার কথা শুনে পিছন গিয়ে প্রায় 7-8টার মতো ড্রেস এনে দোকানের মালিককে বললেন, সব প্যাক করে দিন। মায়েরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। শপিং মল থেকে বেড়ানোর পর ওর চোখ পড়লো ফুচকার দিকে। সে আদ্র ভাইয়ের দিকে অসহায় ভাবে তাকিয়ে বলল, আমি ফুচকা খাবো। রেস্টুরেন্ট থেকে কিনে দিব। এখানকার ফুচকা ভালো না, পেট খারাপ হবে। কিন্তু মায়েরা তো জেদ ধরে বসেছে যে সে এখানকার ফুচকাই খাবে। অবশেষে তিনি রাজি হলেন। ফুচকার দোকানে গিয়ে ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ও আদ্র ভাইয়ের দিকে তাকে একটা মুচকি হাসি দিল। তিনি ভুরু কুঁচকালেন। ও মনে মনে বলল, এবার বুঝবেন আমাকে জ্বালানোর মজা। আদ্র ভাইয়া ওর মুচকি হাসি দেখে ভুরু কুঁচকালেন। তিনি ওকে কিছু বলতে যাবেন, তখনই তার ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করে পাশে চলে যায়। আদ্র ভাইয়া যাওয়ার পর মায়েরা জলদি করে ফুচকা বিক্রি করা মামাটাকে বলল, মামা, 1 প্লেট অনেক বেশি ঝাল দিয়ে বানাবেন, যাতে খেয়ে কান্না করে দেয়। ওর কথা শুনে লোকটি হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, কি গো মামা, এত ঝাল খাইতে পারবা? আরে মামা, এটা আমার জন্য না, আমার সাথে যে লোকটি এসেছে তার জন্য। আসলে তার মুখে কোনো স্বাদ নেই, তাই ডক্টর বলেছে তাকে বেশি করে ঝাল খাওয়াতে, তাহলেই স্বাদ ফিরে আসবে। কিন্তু তিনি মানতেই চায় না, তাই আর কি। ওর কথাটা তিনি বিশ্বাস করে ফেললেন। তিনি বললেন, আচ্ছা না। মায়েরা মনে মনে বেশ হাসলো। আদ্র ভাইয়ের কি হবে তা ভাবতেই ওর বেশ হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আসলেন। ওর প্লেটে 2টা ফুচকা দেখে তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, 2 প্লেট খেতে পারবি? মায়েরা মিষ্টি এসে উত্তর দিল, আমি কেন, আপনিও খাবেন, তাই তো 2 প্লেট অর্ডার দিলাম। তিনি আবারও নাক সিটকিয়ে বললেন, কখনো না, আমি এসব ফুটপাতের খাবার খাই না। প্লিজ আদ্র, আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? মায়ের কথা শুনে ওর হাত থেকে প্লেট নিয়ে বলে, খাচ্ছি, বাট আজকেই লাস্ট এন্ড তোর জন্য। ওকে। তিনি চামচে একটা ফুচকা মুখে দেওয়ার পরই কেমন যেন কেঁপে উঠলেন। বুঝে গেল ঝালটা বেশি দেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুত ভাবে তিনি একবারও থামলেন না। গপ গপ করে এক একটা ফুচকা খেতে লাগলেন। মায়েরা আর ফুচকার বিক্রেতা মামা অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্র ভাইয়ের চোখ মুখ সহ নাকের ডগা পুরো লাল হয়ে আছে, তাও তিনি থামছেন না। ওনার মুখ এতটাই লাল বর্ণ ধারণ করেছে যে সুই দিয়ে খোঁচে দিলে রক্ত পড়া শুরু করবে নিশ্চিত। মায়ের এবার বেশ ভয় হলো। তার কাছে গিয়ে পড়লো, প্লিজ থামুন, আপনার চোখ মুখ লাল হয়ে গেছে।
বাট তিনি কোনো রেসপন্স করলেন না। পুরো প্লেট শেষ করে ওর হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, তোর খাওয়া শেষ হলে পে করে আসিস, আমি গাড়িতে বসছি। বলেই চলে গেলেন। মায়েরা চটজলদি করে বিয়ে করে দিল। আপাতত ওর খাওয়ার রুচি নেই। কে জানে ওদিকে আর্য ভাইয়ের কি অবস্থা। গাড়িতে গিয়ে নিজের সিটে বসলো। আর্য ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তিনি নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন আর একটু পর পর পানি খাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝাল এতটা বেশি দেওয়া হয়েছে যে আর্য ভাইয়ের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আর্য ভাইয়ের অবস্থা দেখে চোখে পানি চলে আসলো মায়েরার। মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে, কেন যে এমন করলো। মায়েরা আর সহ্য করতে পারছিল না তার এমন অবস্থা, তাই চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিল। তারপর নিজের সিট বেল্ট খুলে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে যতটুকু সম্ভব তার ঝাল কমানোর চেষ্টা করলো। ওর এমন কাজে আর্য ভাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছেন ওর দিকে। হয়তো কখনো আশা করেনি ও এমন কিছু করবে। কিছুক্ষণ পর তার থেকে সরে এসে মাথা নিচু করে তাকে জিজ্ঞেস করলো, ঝাল কমেছে? তিনি বাঁকা হেসে জবাব দিলেন, অনেকটা। মায়েরা মুগ্ধ দৃষ্টিতে তার বাঁকা হাসির দিকে তাকিয়ে আছে। ওর খেয়ালও নেই ও একটু আগে কি করেছে। তিনি ওকে বললেন, এমন ঠোঁটের স্পর্শ পেলে প্রতিদিন ঝাল খেতে রাজি আছি। এটাই লাস্ট ছিল, আর আশা করবেন না। আমি এটা বাধ্য হয়ে করেছি। সেটা তো বিয়ের পর দেখা যাবে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ইট। মায়ের ঠোঁটের দিকে ইশারা করে বললেন তিনি। কেন যেন হঠাৎই প্রচুর লজ্জা করছে মায়ের। ধুর, কেন জানো বেটাকে ঝাল খাওয়াতে গেলাম, শেষে ফাঁসলাম তো আমি। এ কি কখনো ঠিক করতে পারবো কিনা জানি না। মনে মনে কথাগুলো আউড়িয়ে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো মায়েরা। আদ্র মুচকি হাসছে আর ড্রাইভ করছে, মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছে। আদ্র জানতো যে মায়ের ওর প্লেটে ঝাল মিশিয়েছে, তা সত্ত্বেও ও পুরো প্লেট শেষ করেছে। কেন করেছে তা জানা নেই ওর। আদ্র মনে মনে বেশ খুশি বলা চলে। মায়া একটা হোটেল রুমে বসে আছে। মনের ভেতর চিন্তা থাকলেও মুখে হাসি ফুটিয়ে রেখেছে। মাইশার মন বলছে কোনো খারাপ কিছু হতে চলেছে, কিন্তু মাইশা ঠিক করেছে না ওর সাথে কোনো খারাপ কিছু হবে না। মেঘ ওকে মেনে নিবে। মেঘ হচ্ছে মাইশার বয়ফ্রেন্ড আর মাইশার অনুগত বাচ্চার বাবা। মেঘ আজ একটু আগে মাইশাকে ফোন করে এই হোটেল রুমটাতে আসতে বলেছে, কারণ হিসেবে বলেছে বাচ্চার ব্যাপারটা দেখবে। মাইশা মেঘের কথা শুনে বেশ খুশি হয়েছে, কিন্তু ও আর কি জানে মেঘ ওর জন্য যে মৃত্যুর জাল পেতে রেখেছে। মায়েরা বাসে এসে এক দৌড়ে নিজের রুমে চলে গেল, কারণ আপাতত আর্য ভাইয়ের মুখ দেখার সাহস তার নেই। তাহলে নিশ্চিত লজ্জে আজর মৃত্যু হবে। এন্ড তার পরের দিন নিউজ পেপারে হেডলাইন হবে, বিখ্যাত শিল্পপতি রাসেল খানের মেয়ে লজ্জায় মারা গেছে। তখন ব্যাপারটা বেশ খারাপ দেখাবে। তাই আর্য ভাইয়ের থেকে নিজেকে আড়াল করলো ও। রুমে এসে দরজা লাগিয়ে জোরে কয়েকটা শ্বাস নিল। ওই মুহূর্তের কথা মনে পড়তে কেন যেন গালগুলো লাল টকটকে হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে একটা থাপড় দিল। এত বোকা কেন তুই মায়েরা? কেন? শুধুমাত্র তোর জন্য আজ এই পরিস্থিতি হলো। ইস, কে জানে কালকে সকালবেলা আদ্র ভাইয়ের সামনে কিভাবে মুখ দেখাবো। হিংস্র সেই লোকটি টেবিলের উপর পা তুলে বসে আছে, হাতে রিভলভার নিয়ে এসে এক গভীর চিন্তায় মগ্ন। তখনই লোকটির কেয়ারটেকার সাহিল এসে পড়ল। স্যার, লোকটি রিভলভার থেকে নিজের নজর সরিয়ে সাহিলকে স্ক্যান করে ওকে জিজ্ঞেস করে, এনি নিউজ? জি স্যার। বল। স্যার, ম্যামকে যে গুলি করতে চেয়েছিল সেই লোকটা আজ রাতের ফ্লাইটেই সুইজারল্যান্ড যাচ্ছে। তো তোরা বসে বসে কি করছিস? যা প্রস্তুতি নেওয়া শুরু কর, আজ রাতেই ওনাকে ধরতে হবে। ওকে স্যার। সাহিল চলে যাওয়ার পর বাঁকা হাসি লোকটি। লক্ষ্যের অনেক কাছে চলে এসেছে, জাস্ট আরেকটু অপেক্ষা, দেন আমার মিশন সফল হবে। মাইশা বসেছিল ঠিক তখনই মেঘের আগমন। মুখে রহস্যময়ী বাঁকা হাসি। মেঘ দেখতে বেশ হ্যান্ডসাম, যে কোনো মেয়ে ওর উপর ঘায়েল। হয়তো এই সৌন্দর্য দেখেই মাইশা ওর প্রেমে পড়েছে। মেঘকে দেখে মাইশা দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে, মেঘ, আমি জানতাম তুমি কখন আমাকে ফিরিয়ে দেবে না, তাই তো আমাকে ডেকেছো, তাই না? মেঘ মাইশাকে বেশ জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পড়তে পড়তে বেঁচে যায় মাইশা। মাইশা অবাক হয়ে মেঘের দিকে তাকায়। কে বলেছে আমি তোর মতো একটা চিপ মেয়েকে অ্যাকসেপ্ট করবো? আমি তোকে এখানে রেখে এনেছি তোর বাচ্চা নষ্ট করতে, যাতে ভবিষ্যতে আমার আর মিহির লাইফে কাটা হয়ে দাঁড়াতে না পারিস তুই। মাইশা স্তব্ধ। দুপুর 2:30।
মায়ের ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টা হলো, কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথা মনে পড়তেই অনুশোচনা কাজ করছে, কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই, শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে দ্বিতীয় ফ্লোরে এসে দেখে বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরে আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই বেশ ব্যস্ত, একমাত্র ও ছাড়া। রেলিং ধরে নিচে তাকিয়ে দেখলো আদ্র ভাইয়ের কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে আর ডেকোরেট করতে আসা লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। মায়েরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত শীতের মতো আদ্র ভাইয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা, শুধু তিনিই না, ওদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা, কিন্তু তিনি একটু বেশি ফর্সা। আদ্র ভাইয়ের ডান গালে একটা তিল আছে, যেটা মায়েরার উইকনেস। মাঝে মাঝে ওর মনে হয় টুপ করে তার তিলে একটা চুমু দিয়ে দিই। এসব ভাবতে ভাবতেই দেখলো তিনি ওর দিকে তাকিয়ে মুচকি হাসছেন। মায়েরা আর তার চোখাচোখি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। মায়া এক দৌড়ে নিজের রুমে চলে গেল, মনে মনে বলল, এই লোকটা এত খারাপ কেন, সব সময় আমায় লজ্জায় ফেলে দেয়। আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল, তখনই পেছন থেকে সাদাত এসে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে তখন তো হাসিস না, ব্যাপার কি? আজ নিজের মাথা চুলকিয়ে বলে। নাথিং। সাদাত দুষ্টু হেসে বলে, প্রেমে পড়েছিস নাকি? সাদাতের কথা শুনে আজ একটা কাশি দেয়, তারপর বলে, কি আবল তাবল বলছিস ভাই? প্রেমে পড়বো তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। কার? আমার পেচ্ছি বোন মায়েরার। আজ চমকিত। এদিকে মেঘের কথা শুনে মায়ের চোখে পানি এসে গেছে। ও বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? মেঘ তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তোকে ভালোবাসবো? আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এসব কি ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মায়ের রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি, এতটা নিয়েছো তুমি? আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? তোর বাচ্চাকে না মারলে আমার পথের কারা কিভাবে দূর করবো জান? মেঘ মায়ের দিকে এগিয়ে যাবে, তখনই মায়েশা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। মায়েশা বেরিয়ে যাওয়ার পর মেঘ ওর যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। ভালোবাসি প্রেয়সী, অনেক ভালোবাসি তোকে। আমি অতিরিক্ত চাই তোকে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই প্রেয়সী। আমি যে তোর জীবনে ক্ষণিকের, চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। তুই আইনের কাছেই ভালো থাকবে প্রেয়সী। কাঁদতে কাঁদতে মেঘের মুখ থেকে গল গল করে রক্ত পড়তে থাকে, কিন্তু তাও মাইশার নাম নিয়ে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর হোটেল ম্যানেজার এসে মেঘকে হসপিটালে ভর্তি করে। মাইশা কাঁদতে কাঁদতে রোডে এসে পড়েছে, তখনই হঠাৎ করে মাইশা মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত গাড়িটা আয়নে ছিল। ও মাত্রই হসপিটাল থেকে একটা সার্জারি শেষ করে বাড়ি যাচ্ছিল। আইন পেশায় একজন হার্ট সার্জনিস্ট। আইন গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে 1 সেকেন্ডে চিনে যায়। আইন মাইশাকে এইভাবে দেখে ওর বুকে মোচড় দিয়ে ওঠে। আইন জলদি করে মাইশার কাছে গিয়ে ওকে কোলে করে গাড়িতে বসিয়ে জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু মাইশা কোনো রেসপন্স করে না, কারণ মাইশার শরীর বেশ দুর্বল ছিল। আইন মাইশাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। রুমে বসে বসে ড্রেস চুজ করছিল মায়েরা, কিন্তু একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আর এদিকে একটু পরে ফাংশন শুরু হবে। একটা ড্রেসও মন মতো পাচ্ছি না, কি যে করি। তখনই দরজা খোলার আওয়াজ পেল। পিছনে ঘুরে দেখে আদ্র ভাইয়া দাঁড়িয়ে, হাতে কিছু ব্যাগ আছে তার। মায়েরা আদ্র ভাইয়াকে দেখে বেশ অবাক হলো, কারণ তিনি কখনোই ও রুমে আসেন না, আজ হয়তো প্রথম আসলো। আরেকবার যখন এসেছিল বিয়ের জন্য রেডি হচ্ছিল, ওইটা আপুর রুম ছিল। আপনি এখানে? কোনো কিছু লাগবে? তাহলে কিছু দিতে এসেছি। কি? আদ্র ভাইয়া ওর সামনে এসে সামনে বসা ছোট ছোট চুলগুলোকে কানের পিঠে গুঁজে দিলেন। মায়েরা আদেশে আর লজ্জায় চোখ বন্ধ করে নিল। তিনি ওর হাতে তার আনা ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু ড্রেস আছে, আজকের ফাংশনে এটাই পরবি। আচ্ছা। তিনি মায়ের গাল দুটো ধরে কপালে একটা চুমু দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। মায়ের এখনো চোখ বন্ধ করে আছে। তিনি যাওয়ার পর চোখ খুলে একটা প্রশান্তির শ্বাস নিল। আদ্র ভাইয়া সামনে থাকলে কেন যেন ওর লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, জানেনি কেন। তার দেওয়া ব্যাগগুলো খুলে দেখতে লাগলো।
ব্যাগের ভেতরে ড্রেসগুলো দেখে ওর চক্ষু চড়ক গাছে। আদ্র ভাইয়ের চয়েস এতটা ভালো জানা ছিল না ওর। ব্যাগের ভিতরে একটা ডার্ক নীল কালারের গাউন ছিল। পুরো গাউনে নীল আর সাদা কালারের স্টোন বসানো, বেশ সুন্দর দেখতে গাউনটা। আদ্রিতা রুমে বসে বসে অস্থিরভাবে পায়চারি করছে। বেশ অস্থির এবং নার্ভাস ফিল হচ্ছে ওর, কারণটা যে একমাত্র রওশন তা ও জানে। এতদিন পর রওশনের সামনাসামনি হবে ভাবতে লজ্জে কুকড়ে যাচ্ছে ও। আদ্রিতা রওশনের বিয়ে পারিবারিকভাবে ঠিক হলো রওশন ওকে পাগলের মতো ভালোবাসে। রওশনের আদ্রিতার সাথে করা আচরণগুলো দেখলে মনে হবে ওরা আগে থেকেই পরিচিত। আদ্রিতা যে রওশনকে পছন্দ করে না এমনটা না, আদ্রিতাও রওশনকে ভালোবেসে ফেলেছে ওর পাগলামোগুলো দেখে। এতদিন রওশনের সাথে যোগাযোগ হয়নি, এর কারণটাও আদ্রিতায় চেয়েছিল যে বিয়ের আগে এবং যতদিন পর্যন্ত ওর চাকরি হবে না ততদিন পর্যন্ত কথা বলা যাবে না। রওশনও সাদরে গ্রহণ করেছিল আদ্রিতার সিদ্ধান্ত। আজ প্রায় 4 বছর আবার পুনরায় দেখা হতে যাচ্ছে ওদের। সন্ধ্যায় মায়েরা রেডি হয়ে নিচে নামতে আদ্র ভাইয়াকে দেখে কিছুটা টাসকি খেলো, কারণ আদ্র ভাইয়ের ড্রেস আর ওর ড্রেসের কালার একদম ম্যাচ। আর স্পেশালি আদ্র ভাইয়াকে বেশ হ্যান্ডসাম লাগছে। মায়েরাকে দেখে আদ্র হা করে ওর দিকে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে ওর ফ্রেন্ড রাহুল ওকে ধাক্কা দিয়ে বলে, এভাবে দেখিস না, ভাবির নজর লেগে যাবে। বলেই বাকি সব সহ ওরা হেসে দেয়। আদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকায়। এদিকে মায়ের দিকে একজন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, কিন্তু মায়েরা সেই লোকটিকে লক্ষ্য করেনি। লোকটি শয়তানি হাসি দিয়ে বলে, আজ রাতে একে আমার চাই। মায়েরা আদ্র ভাইয়ের থেকে চোখ সরিয়ে স্টেজে আদ্রিতা আপুর দিকে গেল। রওশন ভাইয়েরা এখনো আসেনি। আপু কখন থেকে একা বসে আছে। মায়েরা আপুর কাছে গিয়ে বলল, আপু। আপু মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর বলে, আজকে তোকে অনেক সুন্দর লাগছে মায়েরা, ড্রেসটা বেশ সুন্দর। আঁটো দিয়েছি বুঝি? দেখেছিস আমার ভাইয়ের চয়েস কতটা বেটার? ও আপু, এসব কথা রাখো তো। কেন বরের কথা বলাতে লজ্জা লাগছে বুঝি? মায়েরা কিছু না বলে মাথা নিচু করে নেয়। মায়েরা আর আদ্রিতা কথা বলছিল, তখনই ওই লোকটা আসে যে কিনা মায়ের দিকে নলক দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি এসে মায়েরার গা ঘেঁষে দাঁড়ান। মায়েরার বেশ অস্বস্তি হচ্ছে লোকটার কারণে। লোকটি আদ্রিতার উদ্দেশ্যে বলে, কেমন আছো আদ্রিতা? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছো? আপনি রওশনের ফ্রেন্ড না, রাহুল না? লোকটি আদ্রিতার সাথে কথা বলার পর মায়ের দিকে বাজে দৃষ্টিতে তাকায়, কিন্তু ও কিছু বলতেও পারছিল না রওশন ভাইয়ের বন্ধু বলে। লোকটি আদ্রিতা আপুকে জিজ্ঞেস করে, তা এই সুন্দরীটা কে? আমার চাচাতো বোন। ওনারা দুজন কথা বলছিল, তখনই আদ্র ভাইয়ের আগমন ঘটে। মায়েরা মনে মনে প্রশান্তির শ্বাস ফেলে। আদ্র ভাইয়াকে দেখা মাত্রই রাহুল নামে লোকটা বলে, তুমি আদ্র না? জি। কেমন আছো? এই তো, আপনি? ভালো। আচ্ছা, আপনার কথা বলুন, আমার মায়ের সাথে একটু কাজ আছে। কথা শেষ না করা মাত্রই তিনি মায়ের হাত টেনে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। আদ্র ভাইয়া মায়েরাকে বাসায় ছাদে এনে দেওয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ওই লোকটার গা ঘেঁষে কেন দাঁড়িয়েছিলি? মায়েরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি কই দাঁড়ালাম, তিনিই তো এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিলেন। কি? আজকে তো ওই লোকটাকে মেরেই ফেলবো। আদ্র ভাইয়া কথাটা বলে নিচে যাচ্ছিল, তখনই মায়েরা পিছন থেকে তার হাত টেনে বলে, আপুর এঙ্গেজমেন্টে কোনো সিক্রেট করবেন না প্লিজ। তো তুই কি বলছিস? ওই লোকটাকে ছেড়ে দিব আমি? ইম্পসিবল। ছাড়তে তো বলছি না, জাস্ট ফাংশনটা শেষ হতে দিন, আপু না হলে অনেক কষ্ট পাবে। আদ্র ভাইয়া মায়ের কথা শুনে কিছু একটা ভাবলেন, তারপর ওকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, বাট পুরো ফাংশনে তোকে আমার সাথে থাকতে হবে। আচ্ছা। আদ্র ভাইয়া মায়ের হাত ধরে নিচে নেমে গেলেন। মায়েরা মনে মনে ভাবলো, যাক, সিক্রেট থেকে তো বাঁচা গেছে, ফাংশনের পরেও সামলে নেওয়া যাবে। নিচে আসা মাত্রই রাহুল মায়েরাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই আদ্র ভাইয়ের চোখগুলো লাল টকটকে হয়ে যায়। মায়ের ভয় হচ্ছে যদি আদ্র ভাইয়া তার রাগ কন্ট্রোল করতে না পারে তখন কি হবে। রাহুল এগিয়ে এসে বলে, আরে তোমরা কই ছিলে? ফ্যাশন তো শুরু হয়ে গেছে। আদ্র ভাইয়া দাঁতে দাঁত চিপে বলে, আমাদের একটু কাজ ছিল। ও তা মায়েরা, তোমার সাথে তো পরিচিত হওয়া হয়নি, চলো একটু পাশে গিয়ে কথা বলি। মায়েরা কিছু বলতে যাবে তার আগে আদ্র ভাইয়া গট গট করে বলতে থাকে,
ওর ফুল নেম তাহিরা ইসলাম মায়রা। এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়বে। ও এই বাড়ির সর্বকনিষ্ঠ মেয়ে। বয়স 18 হবে আর কয়েক মাস পর। ও অনেক ভদ্র মেয়ে। কোনো ছেলের সাথে কথা বলা পছন্দ করে না, শুধুমাত্র কাজিন ছাড়া। আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। থ্যাঙ্কস। আদ্রি ভাইয়া কথাগুলো বলে মায়ের হাত ধরে সামনে নিয়ে যায়। মায়েরা পিছে তাকিয়ে দেখে রাহুল ওর দিকে ভেবা চেকা খেয়ে তাকিয়ে আছে। ওর বেশ হাসি পেল, তাই ফিক করে হেসে দিল। ওকে হাসতে দেখে আদ্রি ভাইয়া ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, হাসছিস কেন? এমনি। মায়া আর আদ্র ভাইয়া স্টেজে গিয়ে দেখে রওশন ভাইয়া আর আদ্রিত আপু কথা বলছে। ওদের দেখা মাত্রই রওশন ভাইয়া মুচকি হাসি দেয়, তারপর বলে, কেমন আছেন আপনার লাভ বার্ডস? রওশন ভাইয়ের কথা শুনে মায়েরা অবাকের চরম পর্যায়ে। মনে মনে ভাবলো, তার মানে রওশন ভাইয়াও জানে। হায় আল্লাহ, না জানি আরো কত লোক জানে। যদি একবার এই কথা তুলনার কানে যায় তাহলে তো। তুলনার কথা মনে করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় মায়েরার। মায়েরা ওর হাত আদ্র ভাইয়ার থেকে সারিয়ে নিল। আর যাই হোক, ও কারো জীবনে খেলতে পারবে না। বেঘুরে ঘুমাচ্ছে মাইশা। একটুরে ওকে ঘুমে ইনজেকশন দিয়েছে আয়ান। আয়ান একটা রিপোর্ট হাতে নিয়ে প্রেগনেন্ট হয়ে বসে পড়ে। রিপোর্টটা মাইশার প্রেগনেন্সি রিপোর্ট ছিল। আয়নের মুখে চিন্তার রাশ স্পষ্ট। ও ভাবছে, মাইশা প্রেগনেন্ট, তাও ওর আবার বিয়ে হয়নি। কার বাচ্চার মা হবে ও? বাসে জানলে কি যে হবে। আয়নের ভাবনার মাঝে মাইশা ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে। বারবার কারো নাম নিয়ে বিড়ি করতে থাকে ও। আয়ন মাইশার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে ও কি বলছে। মাইশা বলে, মেঘ, মেঘ, আমাকে ধোকা দিও না। ও আমাকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে। তাহলে মাইশার বাচ্চাটার বাবার নাম কি মেঘ? আর জিতাপুর পাশে মনমারা হয়ে বসেছিল মায়েরা। কেন যেন কিছুই ভালো লাগছে না। আদ্র ভাইয়া ওর না কথাটা মনে পড়তেই বুকে কেমন যেন মুছে দিয়ে উঠেছে। কিন্তু কেন ও তো আর আদ্র ভাইকে ভালোবাসে না? মায়েরা এসব কথা ভাবছিল, তখনই আম্মু এসে বলে, মায়েরা, তোর রুমে আমার ফোনটা রেখে এসেছি মনে হয়, একটু এনে দে না মা। আচ্ছা, যাচ্ছি। উপরে যাওয়ার আগে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তিনি তার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত। কেন যেন তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, কারণ তিনি কখনো এমন ফ্রি টাইম পান না। মায়েরা একা একাই উপরে গেল। মায়েরা যখন উপরে যাচ্ছিল তখন সেটা দেখে শয়তানি হাসি দেয় রাহুল। মায়েরা উপরে যাওয়া মাত্রই রাহুলের সবার চোখ আড়াল করে মায়ের পিছু পিছু যায়। 3-4 বছরের একটা বাচ্চার ছবি নিয়ে কাঁদছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটির বয়স 60 বছর তো হবেই। বৃদ্ধ লোকটি বাচ্চাটির ছবিতে চুমু দিয়ে কেঁদে বলে, আর কত অভিমান করে থাকবি বাবু, এবার তো ফিরে আয়। পুরো 13টা বছর দূরে থেকেছিস, কতদিন তোকে দেখি না, একবার ফিরে আয় দাদু। বৃদ্ধ লোকটি কাঁদছিলেন। তখনই রুমে ঢুকে আদনান মাহমুদ। মুখে বিরক্তি সাফ স্পষ্ট। তিনি বিড়বিড় করে বললেন, আজ এই বুড়োকে কি বাহানা দিব কে জানে। আদনান মাহমুদকে দেখা মাত্র বৃদ্ধ লোকটি তার চোখের পানি মুছে আশার আলো নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর পেলি সুহার আদনান? তিনি ন্যাকা কান্না করে বলে, না বাবা, অনেক হয়েছে, সোহার কোনো খোঁজ পেলাম না। বৃদ্ধ লোকটি আশার আলো যেন নিমিষেই নিভে যায়। আম্মু ফোন নিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিল মায়েরা। তখনই রাহুল রুমে ঢুকে দরজা লক করে ওর দিকে অদ্ভুত ভাবে তাকায়। রাহুলের এমন দৃষ্টিতে ওর প্রচন্ড ভয় হচ্ছে। রাহুলকে দেখেও জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? মজা নিতে এসেছি। বলে রাহুল ওই দিকে এগিয়ে আসছিল। ও বুঝতে পারলো তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। মায়েরা চিৎকার দিতে যাবে তার আগে উনি এসে ওর মুখ চেপে ধরে। ভয় থরথর করে কাঁপছে মায়েরা। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে ওর। রাহুল ওর গাউনের 2 হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তিনি এত জোরে টান দিয়েছিল যার ফলে 2 হাত দিয়ে রক্ত দিয়ে পড়তে থাকে। মাইশার জ্ঞান আসা মাত্রই ও মেঘের নাম ধরে একটা চিৎকার দেয়। আইন জলদি করে মাইশার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাইশা কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? খারাপ স্বপ্ন দেখেছিস? মাইশা কিছু বলতে যাবে তার আগেই ওর খেয়াল হয় ও আইনকে দেখে ভরকে যায়। মাইশা বলে, ভাইয়া আপনি? রাস্তায় তুই আমার গাড়ির সামনে সেন্সলেস হয়ে গেছিলি, তারপর তোকে হসপিটালে নিয়ে আসি। কিন্তু তুই রাস্তার মাঝখানে কি করছিলি? আসলে আমি। মাইশা তুই প্রেগনেন্ট। কার বাচ্চা এটা? মাইশা বুঝতে পারে আইন সব জেনে গেছে। কান্না করে দেয় ও। কান্না না করে বল, না হলে আমি বুঝবো কি করে? আর তাছাড়া এই খবর যদি বাসে জানে তাহলে কি হবে বুঝতে পারছিস? আয়ান ভাইয়া আসলে।
কানের কারণে কথা বলতে পারছে না মাইশা। ও আয়নকে কি বলবে বুঝতে পারছে না। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে মেঘকে। ওর অবস্থা বেশ খারাপ। ব্রেন টিউমারের সেকেন্ড স্টেজে আছে মেঘ। কিছুদিন পর মেঘের কেবিনের দরজা খুলে হুড়োহুড়ি করে প্রবেশ করে মেঘের বোন আর ফ্রেন্ড। মেঘের এই অবস্থা দেখার পর কান্না করে দেয় মেঘলা। মেঘলা মেঘের পাশে বসে জিজ্ঞেস করে, মেঘ, কিভাবে হলো এসব? আমাদের জানানোর প্রয়োজনও মনে করলি না। মেঘ আস্তে করে চোখ খুলে মেঘলার দিকে তাকায়। আমি নিজে কয়েকদিন আগে জানতে পেরেছি, তোকে কিভাবে বলবো আপু? মাইশা কই? কেমন আছে ও? মাইশা তো প্রেগনেন্ট ছিল, ওকে কি বলেছিস? মেঘ সব খুলে বলে যে ও মাইশার সাথে কি ব্যবহার করেছে আর কি বলে। সবকিছু শোনার পর মেঘলা মেঘের গালে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার ফলে মেঘের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মেঘলার হাজবেন্ড ফাঁড়ি শেষে মেঘলাকে ধরে বলে, মেঘলা, তুমি পাগল হয়ে গেছো? মেঘের এই স্টেজে ওকে তুমি মারছো কেন? তাহলে কি করব তুমি বলো? মাইশা প্রেগনেন্ট, ওকে এই স্টেজে এতটা স্ট্রেস দিল কেন? এতে ওর উপর কতটা এফেক্ট হতে পারে মেঘের কোনো আইডিয়া আছে? আমি মরে গেলেও আইন ওকে ঠিকই সামলাতে পারবে। মেঘলা আর ফারিস কিছুটা চমকে বলে, আয়ানকে? আদ্র ফোনে কথা বলে স্টেজের দিকে তাকিয়ে দেখে মায়েরা নেই। আদ্রের বুকে মোচড় দিয়ে ওঠে। ও আশেপাশে তাকিয়ে মায়েরাকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না মায়েরাকে। রাহুল মায়ের ড্রেসে চেনে হাত দিতে তার আগেই ও রাহুলের হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ের নাম ধরে জোরে একটা ডাক দেয়। আদ্র তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মায়েরার গলার আওয়াজ শুনে জলদি করে রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ডোর লক ছিল। আদ্রের কাছে ওই রুমের ডুপ্লিকেট চাবি ছিল। চাবি দিয়ে দরজা খুলে আদ্রের চোখ ছানা পড়া। আদ্রের রাগের কারণে কপালের রক ফুলে উঠেছে। আদ্র ভাইয়াকে দেখে মায়ের কলিজা ঠান্ডা হয়। ও রাহুলকে ধাক্কা দিয়ে আদ্র ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। আদ্র ভাইকে দেখে রাহুল তার হাতের বাঁধন আলগা করে দেয়, যার ফলে ওর তাকে ধাক্কা দিতে বেশি কষ্ট হয়নি। মায়েরা আদ্র ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হাত পা প্রচন্ড পরিমাণে কাঁপছে ওর। আদ্র মায়ের অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর বারবার মনে হচ্ছে এই অবস্থার জন্য ও দায়ী। মায়ের কান্নার আওয়াজে ফাংশনের বেশ মানুষ ওই রুমে উপস্থিত হয়। বাড়ির সবাইকে দেখে বেশ ভয় হচ্ছিল মায়েরার। কে জানে তারা কে কিভাবে বিষয়টা নিবে। এত মানুষ দেখে আদ্র ভাইয়া তার পরনের ব্লেজারটা খুলে ওকে পরিয়ে দিয়েছে। আম্মু এসে মায়েরাকে বলে, আম্মু, কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? মায়েরা কি বলবে বুঝতে পারছে না। আশেপাশে মানুষজন সব বিড়বিড় করে বলছে, আহারে বেচারা, মেয়েটার অল্প বয়সে ইজ্জতটা গেল। তাদের কথা শুনে আদ্র ভাইয়া হুঙ্কার দিয়ে বলে, কিছু হয়নি মায়েরার, সময় মতো এসেছিলাম আমি। উল্টাপাল্টা কিছু বলবেন না আপনারা। আদ্র ভাইয়া কথাটি বলে তার শার্টের হাতা ফোল্ড করে রাহুলের দিকে এগিয়ে যায়। পুরো বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির সবাই বেশ রেগে আছে। আম্মু তো এখনো কান্না থামেনি। বাড়ির সব গেস্টরা চলে গেছে, আর রাহুল সে তো আদমরা হয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগে আদ্র ভাইয়া আর সাদাব ভাইয়া মিলে বেশ মার দিয়েছে রাহুলকে। আদ্র ভাইয়া তো মেরেই ফেলতো তাকে, কারণ অনেক কষ্টে আটকিয়েছে সাদাব ভাইয়া। রওশন ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানা নেই কেন। হয়তো এই ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী করছেন। রওশন ভাইয়া বলেন, সবকিছুর জন্য আমি দায়ী। আর যদি আমি রাহুলকে ইনভাইট না করতাম তাহলে এমন পরিস্থিতি আসতো না। রওশন ভাইয়ের কথা শুনে বাবা বলে, না রওশন, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি আর জানতে যে রাহুল এমনটা করবে? হ্যাঁ। রওশন ভাইয়া হ্যাঁ শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। আদ্র ভাইয়া বেশ রেগে জিজ্ঞেস করলেন, মানে কি? রওশন ভাইয়া আহত কণ্ঠে বললেন, আসলে রাহুল আগে থেকে এমন ছিল। এর আগেও 3-4টা মেয়েকে রেপ করেছে ও, কিন্তু ও বেশ ভালো ঘরে ছেলে হওয়াতে ছাড়া পেয়ে গেছে। ওর এমন আচরণে আমি ওর সাথে মেশা বন্ধ করে দিয়েছি। কিন্তু কাল হঠাৎ ও আমার পা ধরে মাপ চেয়ে বলে ও নাকি ভালো হয়ে গেছে, আগের মতো নেই। রাহুল আমার ছোটকালের ফ্রেন্ড ছিল, তাই ওকে ফিরিয়ে দিতে পারিনি। রওশন ভাইয়া কথাগুলো বলার সময় চোখ থেকে তার পানি গড়িয়ে পড়ে। আদ্র ভাইয়া রেগে রওশন ভাইয়ের কলার চেপে ধরে, আপনার আরেকটু খেয়াল রাখা উচিত ছিল। জানেন আজকে মায়েরার সাথে কি হতে পারতো? আদ্র ভাইয়ের এমন আচরণে সবাই কিছুটা অবাক হলেও মায়েরা স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে আছে। বড়পু রেগে আদ্র ভাইয়াকে ধমক দেন। তিনি বলেন, আদ্র, কি করছো? এখানে রওশনের কোনো দোষ নেই। সব সমস্যার মূল রাহুল।
আর ওর ব্যবস্থা আমি। বরাবর কথা শেষ না করতে আদ্র ভাইয়া বলে, খবরদার, রাহুলের যা করার আমি করব, কেউ ওকে টাচ করবে না। আদ্র ভাইয়ের এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে বাড়ির সবাই কিছুটা ভয় পেল, কারণ তারা জানে আদ্র ভাইয়ের রাগ চরম পর্যায়ে গেলে কি হয়। বরাবর বলেন, আচ্ছা তোমার যা করার করো, আমরা কেউ কিছু বলবো না। আদ্র ভাইয়া তার গার্ডদের ডেকে বললেন। একে নিয়ে যাও। গার্ডরা রাহুলকে টেনে নিচে নিয়ে যায়। রাহুল টু শব্দ করলো না, কারণ সে সেন্সে নেই। মায়ের খুব খারাপ লাগছিল, তাই আম্মুকে বলল, আম্মু আমার ভালো লাগছে না, আমি রুমে যাব। আচ্ছা চলো। তোমার আশা লাগবে না, তুমি এখানে থাকো, আমি একটু একা থাকতে চাই। আম্মু মায়ের কথা শুনে কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা যাও। মায়েরা উঠে রুমের দিকে যাবে, তার আগে পায়ের ব্যথার কারণে পা ধরে নিচে বসে পড়লো। পায়ের দিকে তাকিয়ে দেখলো বস বড় একটা কাজ ঢুকে গেছে। আম্মু আব্বু সবাই এগিয়ে আসলেন ওর দিকে। আব্বু বলল, কি হয়েছে আম্মু? বাবা পায়ে কাজ ঢুকে গেছে। মায়ের কথা শুনে বড় আম্মু রেগে গিয়ে সার্ভেন্টদের ডেকে বললেন, কি কাজ করো তোমরা? ঠিকভাবে বাসাটা পরিষ্কার করতে পারো না? সার্ভেন্টদের মধ্যে একজন ডেকে বললেন, চুপ করো আর দেখো এখানে আরো কোনো কাচের টুকরো আছে কিনা। সার্ভেন্টরা নিজেকে পরিষ্কার করতে লাগলো। আদ্র ভাই এসে মায়াকে কোলে তুলে নিলেন। মায়া তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখে সবাই আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আদ্র ভাইয়া ভুল কুচকে বললেন, এভাবে তাকিয়ে আছে কেন সবাই? তুই ওকে কোলে নিলি কেন? আমি ওকে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দিব। এমনিতেও ও তো এখন আর উপরে যেতে পারবে না। হ্যাঁ সেটাই ভালো, তুই মায়েরাকে ব্যান্ডেজ করে দিস, আর হ্যাঁ খেয়াল রাখিস যেন ও ব্যথা না পায়। হুম। বড়ম্বর উদ্দেশ্যে কথাটি বলে আদ্র ভাইয়া ওকে কোলে করে উপরে নিয়ে যান। মায়ের লজ্জায় মাথা নিচু করে আছে, হাত পা প্রচন্ড কাঁপছে। এই প্রথম আদ্র ভাইয়ের কোলে উঠলো মায়েরা, তাও বাড়ির সবার সামনে। ইস, কেন যে পায়ে কাজ ঢুকতে গেল, তাহলে হয়তো এতটা লজ্জার সম্মুখীন হতে হতো না। আদ্র ভাইয়া মায়েরকে রুমে এনে সোফায় বসিয়ে দিলেন। তারপর ফার্স্ট এইড বক্স এনে ওর হাতের দিকে হাত বাড়াবেন। তার আগে মায়েরা তার হাত ধুয়ে বলে, আমি হাতের রক্ত ক্লিন করতে পারবো। জানা আছে কি ক্লিন করবি, এখন আমাকে আমার কাজ করতে দে। তার ধর্মকে কেঁপে উঠলো। মায়া ওর সিদ্ধান্তে অটল, তাকে দিয়ে ওর হাত স্পর্শ করাবে না, এটাই ভেবে রেখেছে। কিন্তু তিনি ওর কথা শুনলেন না। ওর হাত থেকে আস্তে আস্তে ব্লাড ক্লিন করতে লাগলেন। তার এক একটা স্পর্শ যেন ওর শ্বাস থমকে দেওয়ার জন্য যথেষ্ট। কেন যে আদ্র ভাইয়ের স্পর্শে এতটা অদ্ভুত ফিলিংস আসে জানেনি। কই, সাদ্দাত ভাই যখন ওর হাত ধরে তখন তো এমন কোনো অদ্ভুত ফিলিংস হয় না। তাহলে আদ্র ভাইয়ের টাচে কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে ওর গাল দুটো লাল টমেটোর মতো হয়ে ওঠে। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখে তিনি মনোযোগ সহকারে ব্লাড ক্লিন করতে ব্যস্ত। হাতের ব্লাড ক্লিন করা হলে তিনি অতি যত্ন সহকারে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, তোর এই টমেটোর মতো গাল দেখলে ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। আদ্র ভাইয়ের কথা শুনে তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে, পরে মাথা নিচু করে নেয়। লোকটা এতটা বেহায়া কেন? সবসময় কোনো না কোনো কথায় আমাকে লজ্জায় ফেলে দেয়। আমি বেহায়া দেখেই তো তুই এত ভদ্র। বেহায়া না হলে তোর মতো নিরামিষকে হ্যান্ডেল করতাম কি করে? তার থেকে কথা শুনে ওর মাথায় চক্কর দিয়ে উঠল। মায়েরা তাকে বলে, আপনি আমার মনের কথা শুনলেন কি করে? মনের কথা কেন, আমি তোর সব কথাই শুনতে পাই। তোর চোখের ভাষা, তোর ইশারা, সব। ভালোবাসি যে তোকে, এতটুকু না বুঝতে পারলে কি করে হয়? তার কথা শুনে কি উত্তর দিতে জানে না, কিন্তু এতটুকু জানে তিনি ওকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার কোনো মানে নেই, এটা অসমাপ্ত ভালোবাসা, এটা কখনো পূর্ণতা পেতে পারবে না। বেশ খারাপ লাগছে ওর, বুকে চাপ অনুভব করছে অনেক। কেন যেন এই কথাগুলো ভাবলেই খারাপ লাগা কাজ করে। হঠাৎই অনুভব করলো কেউ ওর পা স্পর্শ করেছে। তাকিয়ে দেখে আদ্র ভাইয়া জলদি করে পা সরিয়ে নিল। ওর পা সরানোর কারণে বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে, পা সরালি কেন? আপনি আমার পা টাচ করছেন কেন? পা না টাচ করলে ওষুধ কি মুখ দিয়ে লাগাবো? তার এমন রাগ মিশ্রিত কণ্ঠে কিছুটা অবাক হলো। মায়া তাকে বলল, আপনি তো আমার বড়, তাহলে কিভাবে? বড় ছোট এসবে কিছু আসে যায় না। এখন জলদি পা দে, না হলে থাপ্পড় দিব কিন্তু। না চাইতেও পা এগিয়ে দিতে হলো ওকে। আদ্র ভাইয়া মায়ের পায়ের ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দেয়। ওর প্রচুর আনইজি ফিল হচ্ছে।
খারাপ লাগছে বলা চলে, কারণ আর্য ভাইয়াকে দিয়ে নিজের পা ছুঁতে দেওয়ার ইচ্ছে একেবারেই ছিল না ওর। হঠাৎ আর্য ভাইয়া ওকে কোলে তুলে নিলেন। আবার কোলে তুলছেন কেন? তিনি মায়েরাকে কিছু না বলে বাহিরে নিয়ে যেতে থাকে। মায়েরা তাকে বারবার জিজ্ঞেস করছে কই নিয়ে যাচ্ছেন। নিচে এসে ওদের আবার এভাবে দেখে আদ্রিতা আপু ভুল কুচকায়। আপু বলে, আদ্র, ওকে আবার নিচে নিয়ে এসেছিস কেন? রুমে রেস্ট করুন। ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কেন, মায়ের বেশি খারাপ লাগছে নাকি? হুম, পায়ে কাজ ঢুকেছে, তাই একবার আয়নার থেকে চেক আপ করিয়ে আসি, পরে যদি ইনফেকশন হয়। আরে গাধা, এতটুকু কাজ ঢোকায় ইনফেকশন হয় না। তারপরও তোর যদি ভয় থাকে তাহলে যা হসপিটালে নিয়ে। মায়েরা তাদের কথার মাঝে ফোন কেটে বলে, আরে না আপু, এতটুকু কাজ ঠোকাতে হসপিটালে যাওয়ার কি আছে? আমি ঠিক আছি, ইনফেকশন হবে না। বেশি বুঝিস তুই? তোকে কথা বলতে বলেছি নাকি চুপ থাক তুই? আমার জিনিসের কেয়ার আমি নিজেই রাখতে পারি। আদ্র ভাইয়ের কথা শুনে আদ্রিতা আপু মুখ টিপে হাসছে। হলরুমে কেউ নেই, শুধুমাত্র আদ্রিতা আপু ছাড়া। আদ্র ভাইয়ের শেষের কথাটা শুনে মায়েরা প্রচন্ড রকমের অবাক। আদ্র ভাইয়া ওকে কোলে রেখে গাড়ি স্টার্ট দিলেন। মায়েরা বিরক্ত হয়ে পড়ল। আমি সিটে বসবো? কোনো দরকার নেই, চুপচাপ বসে থাক। বেশ বিরক্ত হলো তার এরূপ আচরণে মায়েরা। মাসা কান্না করতে করতে আয়নকে বলে, মেঘের সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে, অনেক ভালোবাসি আমরা একে অপরকে। আমাদের রিলেশনের কথা মেঘের বড় বোন মেঘলাপুও জানতো। তার মধ্যে একদিন ভুল করে আমার আর মেঘের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। যদিও ভুলটা সম্পূর্ণ আমার প্রেগনেন্ট হওয়ার পর আমি ভয় পেলেও মেঘ আর মেঘের বড় বোন মেঘলাপু বেশ খুশি ছিলেন। মেঘলাপু আমাদের কাবিন করিয়ে রেখেছে আমার প্রেগনেন্ট হওয়ার পর। তার মানে তুই মেঘের লিগ্যালি ওয়াইফ? তারপর বিয়ের পর মেঘ কেমন অদ্ভুত আচরণ করতে থাকে, আমাকে ইগনোর করে, অন্য মেয়েদের সাথে রিলেশন করে। আমাকে মেঘ বলে যে ওর নাকি আমাকে আর ভালো লাগে না, কিন্তু আয়ান ভাইয়া আমি শিওর মেঘ মিথ্যে বলছে, ওর কোনো প্রবলেম হয়েছে। তারপর মাইশা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। সব শুনে আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ও বুঝতে পারছে না ওর এখন কি করা উচিত। আয়ন মাইশাকে বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ভাইয়া বাসার সবাইকে কি বলবো? আমি দেখছি। আয়ন নিজের অ্যাপ্রন হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর মাইশার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, কর। আয়ন বেরোতে যাবে তখন একজন নার্স হন্তদন্ত হয়ে এসে কেবিনে এসে আয়নকে উদ্দেশ্য করে বলে, স্যার। হ্যাঁ বল। স্যার, আদ্র স্যার এসেছে মায়েরা ম্যামকে নিয়ে। আদ্রের নাম শুনে মাইশার গলা শুকিয়ে আসছে। আয়ন একবার মাইশার দিকে তাকিয়ে তারপর নার্সকে বলে, হঠাৎ? স্যার, মায়েরা ম্যামের পায়ে বেশ ব্যথা পেয়েছে আর হাতে ব্যান্ডেজও দেখলাম। হোয়াট? মায়েরার এই অবস্থা শুনে আয়নের বুকে মোচড় দেয়। মায়েরা অনেক আদরের আয়নের কাছে। দুনিয়া একদিকে তো মায়েরা একদিকে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আয়ন তার বোনকে। ছোট থেকে বেশ আদরে বড় করেছে আয়ন মায়েরাকে। কাপা কাপা কণ্ঠে আয়ন নার্সকে জিজ্ঞেস করে, ওরা এখন কই? স্যার, আপনার কেবিনে বসে আছে। আয়ন দৌড়ে বেরিয়ে যায় মাইশার কেবিন থেকে। এইদিকে মাইশারও বেশ টেনশন হচ্ছে মায়েরার জন্য। অনেক আদরের বোন মায়েরা, বলতে গেলে খান পরিবারের আড্ডা হচ্ছে মায়েরা। মাইশা নার্সকে জিজ্ঞেস করে, নার্স, মায়ের অবস্থা কি বেশি খারাপ? না ম্যাম, অতটা না। আপনি অস্থির হবেন না, রেস্ট করুন। এই হসপিটালটা আয়নের, তাই মোটামুটি সবাই আয়নের ফ্যামিলিকে চিনে। মেঘের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মেঘলা ডাক্তারের থেকে পরামর্শ করে পরশুদিন ওকে দেশের বাহিরে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাংলাদেশের ডাক্তাররা বলেছে যদি একটু উন্নতি হয় হতে পারে। তাই মেঘলা একটু আসেনি বিদেশ পাড়ি দেয় ভাইকে নিয়ে। এখানে মেঘের যদিও একটু মত ছিল না, তারপর ও মেঘের বাচ্চার ওয়াদা দিয়ে ওকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যায়। আইন দৌড়ে কেবিনে ঢুকে দেখে মায়েরা বেডে মুখ ফুলিয়ে বসে আছে আর তার পাশে আদ্র দাঁড়িয়ে ফোন টিপছে। আইন দৌড়ে গিয়ে মায়েরকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। ভাইয়ের এমন ভালোবাসা দেখে মুচকি হাসে আদ্র। ও মনে মনে ভাবে, কতটা লাকি আমার বউ, এত কেয়ারিং একজন ভাই পেয়েছে। আয়ানের মতো কেয়ার তো আমিও করতে পারবো না। ভাই কেবিনে বসেছিল মায়েরা, তখনই ভাই এসে জড়িয়ে ধরে ওকে। কালকে কই ছিল ভাইয়া? ওই প্রশ্নটা শুনে ভাইয়া কেমন যেন আমতা আমতা করে বলতে লাগলেন। আয়ন ভাইয়া বলল, কালকে অনেক দরকারি একটা সার্জারি ছিল, তো তাই আসতে পারিনি। ও।
আয়ন ভাইয়া আর্য ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আদ্র, মায়েরার এমন অবস্থা কিভাবে হলো? মায়েরা ভীত দৃষ্টিতে আর্য ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে প্রে করছে যেন আর্য ভাইয়া আজকে ঘটনা না বলে। আর্য ভাইয়া ভাইয়াকে বলে, আসলে আয়ান, আর্য ভাইয়া আর কিছু বলতে যাবে তখনই একজন দৌড়ে এসে বলে, ডক্টর আয়ান, আপনার পেশেন্টের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, জলদি আসুন। আয়ন ভাইয়া কথাটি শুনে ওদের উদ্দেশ্যে বলে, তোরা থাক, আমি একটু দেখে আসি। ভাইয়ের কথার বিপরীতে মাথা নাড়ল মায়েরা। ভাইয়া চলে যাবার পরও আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আদ্র, প্লিজ ভাইয়াকে আজকে ঘটা কোনো কিছু বলবেন না, তাহলে ভাইয়া পাগল হয়ে যাবে নিশ্চিত। ওর কথা শুনে আদ্র ভাইয়ের চোখ ছোট ছোট করে বলেন, আমি যদি নাও বলি তাহলে বাড়ির কারো না কারো কাছ থেকে আয়ান ব্যাপারটা জেনে যাবে, তখন কি করবি? তখনকার ব্যাপার হ্যান্ডেল করে নিব, বাট আপাতত না। ভাইয়াকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তাই এখন আর স্ট্রেস নিতে চাই না। আচ্ছা, বলবো না। আদ্র ভাইয়ের কথা শুনে প্রশান্তির নিঃশ্বাস ফেলল মায়েরা। ও বসেছিল, তখনই ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় ওর, আর মনের ভেতর জাগে আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলার ভয়। এবার হয়তো আদ্র ভাইয়াকে হারিয়েই ফেলবো আমি। মেসেজটার দিকে তাকিয়ে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিল ও। মায়েরার মেসেজটা দেখে বেশ ভয় হচ্ছিল। মেসেজটা ছিল তুর্নার সম্পর্কে ওর ফুফাতো বোন হয়। ওর আব্বুরা মোট 3 ভাই 1 বোন, তার মধ্যে তুর্নার আম্মু মানে ওর ফুপি, সে হচ্ছে সবার ছোট। তুর্না মেসেজটা পাঠিয়েছে, মায়ু, আমরা আগের মাসেই বিড়িতে ব্যাক করছি, তাই তৈরি থাকিস। বিড়িতে আসা মাত্রই আমার আদ্রের বিয়ে হবে। বিয়ের কথাটা শুনে একটুও চমকালো না, কারণ তুর্না আর আদ্র ভাইয়ের বিয়ে আগে থেকে ঠিক হয়ে আছে। যদিও আদ্র ভাই এই বিয়ে সম্পর্কে কিছু জানে না, ওর মনে মাঝে মাঝে একটা প্রশ্ন উদয় হয়, সেটা হচ্ছে যদি তুর্নার সাথে আদ্র ভাইয়ার ব্যাপারটা আদ্র ভাইয়া জানতে পারে, তাহলে কি ভাইয়া আমাকে ভুলে যাবে? এই প্রশ্নটা যখনই মাথায় আসে ওর তখনই বুকে এক প্রকার চাপ অনুভব হয়। জানি না কেন, হয়তো তার প্রতি মায়ের জন্মে গেছে। এসব ভাবার সময় কখন যে চোখটা ভিজে এসেছে খেয়ালই নেই। কিছুক্ষণ আয়ন ভাই এসে ওর হাতে পায়ে ব্যান্ডেজ খুলে আবার নতুন করে কিছু মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। আয়ন ভাইয়া আদ্র ভাইকে জিজ্ঞেস করলেন, কি হলো আদ্র, বল, কিভাবে মায়েরার এমন অবস্থা হলো? আদ্র ভাইয়া ওর দিকে তাকিয়ে অদ্ভুত হাসলেন। এই হাসির অর্থ জানা নেই ওর। আদ্র ভাইয়া বললেন, জানিস না তোর বোন কতটা কেয়ারলেস, তেমন ভাবে কেয়ারলেস ভাবে চলতে গিয়ে এটা করিয়েছে। আদ্র ভাইয়ের কথা শুনে ভাইয়া ওর দিকে চোখ গরম করে তাকালেন। ওর প্রচুর রাগ লাগছে আদ্র ভাইয়ের প্রতি। তিনি কেন এটা বললেন, অন্য কিছু তো বলতে পারতেন। এখন ভাইকে তার মহামূল্যবান ডাক্তারি লেকচার শোনাবে। মায়েরা আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তিনি মুখটিতে হাসছেন। আয়ন ভাইয়া বেশ কিছুক্ষণ তার লেকচার দিয়ে ওদের যেতে বললেন। আদ্র ভাইয়া ওকে কোলে করে গাড়িতে নিয়ে বসালেন। গাড়িতে বসানো মাত্রই মায়া তার কলার টেনে বলে, আপনার দরকার কি ছিল ভাইয়াকে এটা বলার? অন্য কিছুও তো বলতে পারতেন। মাই উইশ, নান অফ ইউর বিজনেস, গট ইট? কথাটি বলে ওর হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ড্রাইভিং এ মন দিলেন। প্রচুর রাগ লাগছে ওর, কিন্তু কিছু তো আর করার নেই। 1 সপ্তাহ পর হাত পায়ের ক্ষত ঠিক হয়ে গেছে, এখনো একা একাই চলাফেরা করতে পারে। এই কয়েকদিনে আদ্র ভাই একদম পাল্টে গেছে, আগে থেকেও বেশ গম্ভীর হয়ে গেছে। কেউ ওনার সামনে গেলেই ধমক দেয় কোনো কারণ ছাড়াই। আদ্র ভাইয়ের এমন আচরণে বাড়ির সবাই অনেক চিন্তিত তাকে নিয়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আদ্র ভাই এখন আর ওর সাথে দেখা করে না। বিষয়টা বেশ অবাক করেছে ওকে, যে আদ্র ভাই কিনা ওকে দেখা ছাড়া এক মুহূর্ত টিকতে পারতো না। সে কিনা পুরো 1 সপ্তাহ ওকে না দেখে কাটিয়েছে। তাহলে তিনি কি ওকে ভুলে গেছেন? ক্ল্যাবের মধ্যে মাতাল হয়ে পড়ে আছে আদ্র। রোহিত অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আদ্র কখনো মদ তো দূর, একটা সিগারেট পর্যন্ত টাচ করেনি। আদ্র একটার পর একটা মদের শেষ করছিল। তখন রোহিত আদ্রের কাছে এসে বলে, আদ্র, কি করছিস এসব? এত ড্রিঙ্ক করলে তো তোর হেলথের প্রবলেম হবে। কি হয়েছে তোর একটু বলবি? এমন আচরণ করছিস কেন? রোহিত, ওরা ও আমার মায়াকে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে মারাকে? কি বলছিস তুই? ওর বাবা মা। কিন্তু কিভাবে? আমরা তো সব ঠিক করে দিয়েছি। আর তাছাড়া ওদের কাছে তো লিগালি নোটিশও নেই। আছে। মানে কি? কিভাবে?
আদ্র আর কিছু বলার আগে রোহিতের কাঁধে ঢলে পড়ে। রোহিত আদ্রকে ধরে দেখে ও সেন্সে নেই। রোহিত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, বেশি ড্রিঙ্ক করার ফল। জানালার ধারে বসে শূন্য আকাশ পানে চেয়ে আছে মাইশা, চোখে পানি। মাইশা এখন হোস্টেলে থাকে। যতদিন পর্যন্ত না বেবি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকতে বলেছে আয়ন ওকে। বাড়ির সবাইকে ম্যানেজ করা শেষ। মাইশা আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন তুমি মিথ্যা বললে? আর কই চলে গেছো তুমি? একবার ফিরে এসো প্লিজ। তোমাকে ছাড়া আমাদের বাচ্চাকে কিভাবে বড় করব? রাতের বেলা বই নিয়ে হালকা ঘাটাঘাটি করছে মায়েরা। কালকে থেকে ক্লাস শুরু হবে, কিন্তু পরে একটু মন বসছে না। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে। নিজের মনকে যত কন্ট্রোল করার চেষ্টা করে ততবারই আদ্র ভাইয়ের কথা মনে পড়ে। দরজা খোলার পর দেখে আদ্র ভাই রোহিত ভাইয়ের কাঁধে ভর দিয়ে আছে। ও কিছুটা ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার কিছু নেই, অটো ঠিক আছে। ড্রিঙ্ক করার ফলে জ্ঞান হারিয়েছে। ড্রিঙ্ক? কিন্তু ভাইয়া তো এসব। জানি আগে এসব খায় না। আসলে আজকে যে কি হয়েছে আমরা কেউই জানি না। রোহিত ভাইয়া বলে, একটু হেল্প করো, ওকে রুমে দিয়ে আসি। মাইরা আদ্র ভাইয়ের এক হাত নিজের কাঁধে তুলে নিয়ে তার রুমের দিকে নিয়ে গেল। টেবিলের উপর পা দিয়ে বসে আছে আদনান মাহমুদ। কিছুক্ষণ পর পর আবার সিগারেটে টান দিচ্ছে। তখনই একটা ছেলে এসে বলল, স্যার খবর আছে। বলো। স্যার, মেয়েটার খবর পেয়েছি। আদনান মাহমুদ টেবিল থেকে লাফ দিয়ে নেমে এসে বলে, কই তাকে? স্যার, বিধি ডিএনএ পড়ে। আদনান মাহমুদ বাঁকা হাসি দেয়। আদ্র ভাইকে বেডে শুয়ে দেওয়ার পর রোহিত ভাই চলে যায়। মায়েরা আদ্র ভাইয়ের পাশে বসে তার মাথায় হাত দিল। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। কতটা বদলে গেছে আদ্র ভাইয়া। চেহারা সেই উজ্জ্বলতা নেই। আগে থেকে বেশ শুকিয়ে গেছেন তিনি। চোখের নিচেও কালি পড়ে গেছে। হঠাৎ আদ্র ভাইয়া চোখ খুলে মায়েরাকে দেখে লাফ দিয়ে উঠে বসে। মায়েরা ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়, কিন্তু আদ্র ভাইয়া ওর হাত ধরে কাছে টেনে এনে ওর দুই গাল ধরে বলে, ভালোবাসি মায়াপরি, প্লিজ ছেড়ে যাস না আমায়, মারা যাব আমি। আদ্র ভাই কি বলছেন এসব? অনেক ভালোবাসি তোকে, এক আকাশ ভালোবাসি। কেন বুঝিস না আমার ভালোবাসা? মায়েরা কিছু বলল না। তিনি আবার বললেন, কেন বুঝিস না মায়েরা? অতিরিক্ত চাই তোকে, তোকে ছাড়া আমি অসমাপ্ত, মারা যাব আমি তোকে ছাড়া। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। কাপা কণ্ঠে বলল, ভালোবাসি। কি বললি? আরেকবার বল প্লিজ। ভালোবাসি, খুব ভালোবাসি। আদ্র ভাইয়া হাসলেন। মনোমুগ্ধকর তার হাসি। তিনি হেসে ওর সারা মুখে শব্দ করে চুমু খেলেন। সকালে স্নিগ্ধ আলো আর হিমশীতল বায়ু জানালার পর্দা ভেদ করে ভিতরে আসছে। হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে ঘুম ভেঙে যায় মায়েরার।